আসসালামু আলাইকুম। ডক্টর খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে স্বাগত জানাচ্ছি। স্কুলের সবচেয়ে ছোট মিষ্টি শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছো। অনেকদিন ধরে তোমরা ঘরে আছো, একটু বের হতে পারছো কম, সেজন্য হয়তো মাঝে মাঝে তোমাদের মন খারাপ হয়। তো আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো ভালো সুন্দর সুন্দর কাজের মধ্য দিয়ে এই মন খারাপ গুলোকে দূর করে দেওয়া। আচ্ছা, গত মাসে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ 3টি অধ্যায়, সপ্তম, অষ্টম, নবম, এই 3টে অধ্যায় নিয়ে ক্লাস হয়েছে। আশা করি সবাই দেখেছো। আজকে এই ধারাবাহিকতায় আমি দশম অধ্যায় জ্যামিতি নিয়ে আলোচনা করব, যা ইতিমধ্যে তোমরা রুটিন থেকে অবগত হয়েছো। চলো আমরা কি আছে দেখি। কি দেখছি? কিছু বক্স বক্স, লাল, সবুজ। আচ্ছা, এই বক্সগুলো থেকে দেখো একটা ম্যাজিক, একটা বক্স, আরো একটা সবুজ বক্স, একটা লাল বক্স, পাশে দিয়ে আরো 3টা বক্স বের হলো। আচ্ছা, দেখলাম আমরা কতগুলো চার কোণা আকৃতি। একটু নিচের দিকে 3টি আকৃতি আছে, তো এই 3টি বড় ছোট হলেও আসলে একই রকম। উপরের দিকে 3টি আছে, সেই 3টিও তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো একই ধরনের, কিন্তু ছোট বড়। তো তোমরা কি আরেকটা বিষয় লক্ষ্য করছো যে এই দুই ধরনের আকৃতি 4টি সরলরেখা দ্বারা তৈরি, আর 4টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ এই ধরনের আকৃতিকে বলা হয় চতুর্ভুজ। এখানে নিচের দিকের চতুর্ভুজ গুলো হলো, যেগুলো প্রথমেই আমরা বের হতে দেখেছি, সেগুলো আয়ত, আর উপরের দিকের গুলো হলো বর্গ। এই দুই ধরনের চতুর্ভুজের আরো একটি মিল আছে, এদের সবগুলো কোণই এক সমকোণ বা 90 ডিগ্রি। তো এবার আমরা দেখি 90 ডিগ্রি বা এক সমকোণ আমরা কিভাবে চাঁদা দিয়ে আঁকতে পারি। চাঁদা তো আমাদের সবার জ্যামিতি বক্সে থাকে। তো এখন কিন্তু দেখা যায় কি প্রায় সব চাঁদার মাঝখানে একটা ছোট্ট ছিদ্র থাকে, তাই না? আচ্ছা, এই ছিদ্র বরাবর একটা আমরা প্রথমে পয়েন্ট দিব পেন্সিল দিয়ে, তারপর সোজা ডান দিকে শূন্য বরাবর আরো একটা বিন্দু দিব। এবার চাঁদার উপরের দিকে যে জায়গাটায় 90 ডিগ্রি কথাটা পরিষ্কার একটু বোল্ড করে লেখা আছে দেখো, সেইখান বরাবর একটা পয়েন্ট করব। পয়েন্ট করার পর একইভাবে এই যে যেভাবে তোমাদেরকে দেখানো হলো, এই যে চিত্রের মতো করে পয়েন্টগুলো যদি আমরা যোগ করে দেই, এই যে দেখানো হচ্ছে, তাহলে আমরা দুটো যে রেখা পেলাম, এই দুটো রেখার মাঝখানে একটা কোণা আকৃতি পেলাম। এই কোণের মানটাই হবে 90 ডিগ্রি বা এক সমকোণ। এবার তোমরা দেখো পাশে একটা আয়ত দেখা যাচ্ছে, তো কি মনে হচ্ছে? 4টা কোণ কি 90 ডিগ্রি মনে হচ্ছে? আসলে 4টা কোণই 90 ডিগ্রি দেখতেও মনে হচ্ছে, যদি আমরা মেপে দেখি সেক্ষেত্রেও আমরা 90 ডিগ্রি পাবো। তো এই যে আমরা দেখলাম যে একটু এই এটার বিপরীত বাহুগুলো সমান 90 ডিগ্রি তো কোণ আছে, আবার এর যে দুটো দুটো উল্টো দিকে বিপরীত বাহু আছে, বাহুগুলো সমান এবং সমান্তরাল। এই সবগুলোই কিন্তু আয়তের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কি কি? 90 ডিগ্রি কোণ হবে 4টা, বিপরীত বাহুগুলো সমান হবে এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। এবার দেখি সমান্তরাল বিষয়টা কি। সমান্তরাল শব্দটা তো এখানে আমরা পেলাম, একটু আমরা দেখি সমান্তরাল। যদি একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরল রেখা, এই যে এখানে দেখো দুটো সরলরেখা এসছে, যদি চলার পথে পরস্পরকে কোথাও স্পর্শ না করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে, তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে। এই যে নীল দুটো রেখা চলে গেছে, এই দুটো সমান্তরাল। কেন সমান্তরাল?
এই যে দেখো দুটি রেখার মাঝখানে যে তোমরা একটু লাল লাল লম্ব দূরত্ব গুলো এসছে, এই সমগুলোরই কিন্তু একই পরিমাণ দৈর্ঘ্য, 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। অর্থাৎ দুটো রেখা পরস্পরকে একই দূরত্ব থেকে গমন করেছে। তাহলে আর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে সমান্তরাল। এখন বলো তো, এই যে তোমরা আরো দুটো রেখা দেখলে, একটা এটা কি সমান্তরাল? যে তারা কি সমান দূরত্ব দিয়ে চলেছে? দেখো প্রথম যেটা এসছে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, পরেরটা কত 4, পরেরটা 3, এভাবে একসময় এসে এসে কিন্তু তারা পরস্পরকে স্পর্শ করে ফেলেছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা সমান্তরাল হবে কি হবে না? এটা সমান্তরাল, এই দুটো রেখা পরস্পর সমান্তরাল নয়। তাহলে আমরা আয়তের ক্ষেত্রে দেখলাম বিপরীত রেখাগুলো পরস্পর সমান্তরাল। এখানে দেখো নীল রঙের দুটো বাহু আছে, এই দুটো বাহু, এবং লাল রঙের দুটো বাহু আছে, এই দুটো বাহু পরস্পর সমান, আবার এরা কিন্তু পরস্পরের সাথে সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের 4টি কোণই 90 ডিগ্রি, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাকে আয়ত বলে। চিত্রে এই যে তোমরা দেখতে পাচ্ছ, চিত্রে অ ই দীর্ঘ ই হ্রস্ব, এটা একটা কি হয়ে গেছে? এটা একটা আয়ত। তবে আয়তের একটা মূল কথা হচ্ছে যে কোন চতুর্ভুজের যদি 4টি কোণ হয় তাহলেই কিন্তু সেটাকে আয়ত বলবো আমরা। এবার আমরা দেখি কিভাবে একটি আয়ত আঁকা যায় যার একটি বাহু 10 সেন্টিমিটার এবং উচ্চতা অর্থাৎ অপর একটা বাহু 5 সেন্টিমিটার। তো এটা আঁকার জন্য আমরা জ্যামিতি বক্সের যে ত্রিকোণী সেট দেওয়া আছে সেই সেট বা স্কেল এগুলো আমরা ব্যবহার করব। তো প্রথমেই একটা স্কেল বা ত্রিকোণী সেটের সাহায্যে 10 সেন্টিমিটার একটি রেখা আমরা এঁকে নেই। এই যে 10 সেন্টিমিটার দেখো ত্রিকোণী সেটে এ বি একটা সুন্দর একটা মাপে আমরা পেয়ে গেলাম। ত্রিকোণী সেটে কিন্তু মাপগুলো দেওয়া থাকে সেন্টিমিটারে দেওয়া আছে, যে 1 2 3 4 5 এইগুলো। আবার এগুলোর ভিতরে ভিতরে আরো কিছু ছোট ছোট দাগ আছে, সেগুলো হচ্ছে মিলিমিটার। যদি কখনো তোমাদেরকে বলে একটি চতুর্ভুজ আঁকো যার একটি বাহু মিলিমিটারে দিয়ে দেয়, তাহলেও কিন্তু তোমরা সেটা এখান থেকে মেপে নিয়ে নিতে পারবে। তো এখন এই যে আমাদের একটা রেখা আঁকা হয়ে গেল ত্রিকোণী সেট ব্যবহার করে। আমরা এখন যেই রেখাটা আমরা আঁকলাম তার উপর ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা একটি লম্ব আঁকবো। কিভাবে দেখো, প্রথম অঙ্কিত লেখার উপরে বসিয়ে একটা লম্ব এটা হচ্ছে লম্বটা আবার মেপে আমরা নিব, এটা হচ্ছে 5 সেন্টিমিটার করে। ত্রিকোণী সেট থেকেই আমরা দেখে নিব, আর লম্বটা হচ্ছে এ ডি। তাহলে আমরা 5 সেন্টিমিটারের একটা রেখা পেয়ে গেলাম। এবার আমরা আগের মতো নিয়ম অনুসরণ করে ত্রিকোণী সেট দিয়ে আবার 10 সেন্টিমিটার একটা রেখা ডিসি আঁকি, যেটা কিন্তু প্রথম এ বি যেটা রেখা ছিল তার ঠিক অপোজিটে অবস্থান করছে। দেখো, এবার আমরা তৃতীয় রেখাটাও পেয়ে গেলাম ডিসি। এখন সি আর বি রয়ে গেল, আমরা সেই দুটো যোগ করে দিলাম। এভাবে একটি নির্দিষ্ট মাপ অনুসরণ করে একটি আয়ত আঁকা যায়, যেটা আমরা এখানে এঁকে দেখিয়েছি। তবে আমি জানি তোমাদের মধ্যে কেউ কেউ কম্পাস ব্যবহার করে আয়ত আঁকতে শিখে গেছো। তো তোমরা ইচ্ছে করলে ত্রিকোণী সেট ব্যবহার করেও আঁকতে পারো, অথবা কম্পাস ব্যবহার করেও আয়ত বর্গ এসব আঁকতে পারো। এবার আমরা আসি বর্গতে। বর্গেরও কিন্তু 4টি কোণই 90 ডিগ্রি, যে কারণে বর্গ একটি আয়ত। কারণ আমরা আগেই বলেছি 4টা কোণ 90 ডিগ্রি হলে তাকে আমরা আয়ত বলবো, সেইভাবে আমরা বলতে পারি বর্গ একটি আয়ত। তবে আমরা আরো একটু শুধু সুনির্দিষ্টভাবে বর্গ কি সেটা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের 4টি কোণই 90 ডিগ্রি, সকল বাহু সমান ও বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাকে বর্গ বলে। এই যে চিত্র দেখতে পাচ্ছ এ বি সি ডি,
একটি বর্গ যার চারটি বাহুই সমান। যে চারটি বাহু কোনগুলো? এই যে এবি, বিসি, সিডি, এডি, এই চারটা বাহু পরস্পর সমান্তরাল। তবে একটা বিষয় আমি একটু তোমাদেরকে এখানে একটু বলি, যে তোমাদের বইয়ের 101 পৃষ্ঠায় বলা আছে বর্গের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তো পরস্পর সমান এটা ঠিক আছে, এভাবে বলবে, কিন্তু সমান্তরাল বিষয়টাতে আরো একটু স্পেসিফিক করে তোমরা বলবে বিপরীত বাহুগুলো সমান্তরাল, সবগুলো বাহু সমান্তরাল নয়। আচ্ছা, এবার আমরা দেখব যে আয়তের মতো করে কিভাবে ত্রিকোণী সেট ব্যবহার করে একটি বর্গ আঁকা যায়। পদ্ধতিটা কিন্তু আয়তের মতোই অনেকটা, তবে এখানে পার্থক্য হলো আয়তের বাহুর দৈর্ঘ্য ভিন্নতা ছিল, এখানে সবগুলো বাহু একই মাপের 5 সেন্টিমিটার হবে। তাহলে দেখো, প্রথমেই একই রকম ভাবে আমরা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যটা নিলাম। এরপর এই অঙ্কিত রেখাটার উপর ত্রিকোণী সেট ব্যবহার করে একটি আবার 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লম্ব এঁকে নিলাম। এবার দ্বিতীয় অঙ্কিত রেখাটার উপরেও একই রকম ভাবে আরো একটা লম্ব সিডি, অর্থাৎ এই লম্বটা কিন্তু এসি রেখার উপরে সিডি লম্বটা। তাহলে আমরা তিনটা রেখা পেয়ে গেলাম একই দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বিশিষ্ট। এরপর আমরা ডি আর বি যোগ করে দিলে পেয়ে গেলাম 5 সেন্টিমিটার সবগুলো বাহু বিশিষ্ট একটি বর্গ। এবার আমরা বর্গ ও আয়তের প্রধান কিছু বৈশিষ্ট্য একসাথে দেখে নেই। শুরুতেই আছে একদম চার কোণা বক্সের মতো, এটা হচ্ছে বর্গ, আর পাশেই আছে আয়ত। তো প্রত্যেক দুটোরই চারটা করে কোণ 90 ডিগ্রি। বর্গের ক্ষেত্রে চারটি বাহু সমান ও বিপরীত বাহুগুলো সমান্তরাল, আর আয়তের ক্ষেত্রে বিপরীত বাহু দুইটি সমান এবং সমান্তরাল। এখন আমরা আরো দুটি চতুর্ভুজ দেখব। একটি সামান্তরিক আর একটি ট্রাপিজিয়াম। তো এই দুটো আয়ত এবং বর্গ থেকে একটু দেখতে ভিন্ন লাগছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমরা সামান্তরিকের কিছু বৈশিষ্ট্য দেখি। তো সবুজ রঙের দুটি বিপরীত বাহু দেখতে পাচ্ছ, এ বি এবং আরেকটা আছে সি ডি। তো এই দুটি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, একই সাথে দুটোই বৈশিষ্ট্য আছে, সমানও এবং সমান্তরালও। আবার এদের যে বিপরীত কোণগুলো আছে, আচ্ছা আরো দুটো ইয়ে আছে, রেখা আছে, এ ডি এবং ওইদিকে লাল লাল বিসি। এই দুটি রেখাও পরস্পর সমান এবং তারা পরস্পর সমান দূরত্ব রেখে গেছে, এই জন্য তারা সমান্তরাল। আর এই সামান্তরিকের যে কোণগুলো আছে, চারটা কোণ, এইখানে কিন্তু কোনো 90 ডিগ্রি কোণ নেই। তবে বিপরীত কোণগুলো, যেমন ধরো আমি এখানে বলছি যে এ পজিশনে যে কোণটা আছে, আবার সি তে যে কোণটা আছে, এই দুটো কোণ মাপলে দেখা যাবে দুটো মাপই একই রকম, দুটো অর্থাৎ বিপরীত দুটো কোণ সমান। একইভাবে বি এবং ডি এর ক্ষেত্রেও বি এবং ডি এর যে কোণ দুটো আছে সেই দুটো একই মাপের হবে, তারা পরস্পর সমান হবে। তো এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা সামান্তরিকে বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং একটি কোণও সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। তবে কোন চতুর্ভুজের দুই জোড়া বাহু যদি সমান্তরাল পরস্পর হয়, তাহলেই কিন্তু সেটাকে আমরা সমান্তরাল বলতে পারি। জাস্ট দুই জোড়া বাহু সমান্তরাল হলেই সেটা একটা সামান্তরিক। এবার দেখো পাশের চতুর্ভুজটি, এটার কিন্তু এক জোড়া লাল রেখা দেখা যাচ্ছে, সেই রেখা জোড়া দেখে মনে বোঝা যাচ্ছে এই রেখা, এই বাহু দুটো সমান্তরাল। এটা হচ্ছে এ বি আর ডিসি। কিন্তু নীল রঙের বাহুগুলো দেখো, এ ডি আর সি বি, এই দুটো বাহু কিন্তু সমান্তরাল নয়। আর যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, শুধু এক জোড়া, তাকে বলা হয় ট্রাপিজিয়াম। এখন আমরা একটি সামান্তরিক অঙ্কন করব, যার একটি বাহু 10 সেন্টিমিটার এবং অন্য বাহু 5 সেন্টিমিটার, আর একটি কোণ থাকবে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। তো প্রথমে ত্রিকোণ সেট বা স্কেল ব্যবহার করে আমরা
10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা এঁকে নেব। দেখো 10 সেন্টিমিটার এবি রেখা। এবার চাঁদা চাঁদা ব্যবহার করে আমরা আগে 90 ডিগ্রি কোণ আঁকতে শিখেছি। এখন একই রকম ভাবে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি একটা কোণ আঁকি। আচ্ছা, এখান থেকে নতুন যে আমরা একটা রেখা পেলাম সেখান থেকে আমরা মেপে আবার 3 সেন্টিমিটার একটা রেখা এডি আমরা পেয়ে গেলাম। আর দুটো রেখার মাঝখানে যে কোণটা সেটার মান হচ্ছে কত? 60 ডিগ্রি। এবার আমরা কি করব, যে আমাদের যে দুটো ত্রিকোণী সেট আছে দুটোই আমরা এখানে ইউজ করব। ঠিক যে পজিশনে যেভাবে ব্যবহার করা হচ্ছে এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। এইভাবে দুটো সেট ব্যবহার করে আমরা প্রথম যে রেখাটা 10 সেন্টিমিটার এঁকে নিয়েছিলাম ঠিক তার সমান্তরাল করে তার বিপরীতে আরো একটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি রেখা আমরা এঁকে নিলাম। তাহলে আমরা 3টা পেয়ে গেলাম। আর সিবি যোগ করলে আমরা চতুর্থ রেখাটি পেয়ে যাব, সেটাও হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা এ বি সি ডি একটি সামান্তরিক পেয়ে গেলাম, যার এ বি এবং ডিসি বাহু 10 সেন্টিমিটার এবং এডি এবং বিসি এই দুটো বাহু হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা এইভাবে ত্রিকোণী সেট ব্যবহার করেও করতে পারি অথবা আগের মতো কম্পাস ব্যবহার করেও করতে পারি। আচ্ছা, এখন তোমরা আরো একটি চতুর্ভুজ দেখতে পাচ্ছ। তো এই চতুর্ভুজটার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা সকল বাহু বা 4টে বাহু সমান। আর যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় রম্বস। আচ্ছা বলো তো, একটু আগে আমরা অন্য কোন চতুর্ভুজের 4টি বাহু সমান দেখেছি? নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো। হ্যাঁ, বর্গ, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু বর্গেরও 4টা বাহু সমান, তাহলে এই শর্তে বর্গ এক ধরনের রম্বস। এছাড়া রম্বসের বিপরীত কোণগুলি সমান হয়, বিপরীত বাহু দুটি পরস্পর সমান্তরাল হয়। তো আমি আসলে এখানে তোমাদেরকে রম্বসের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু বললাম, কিন্তু রম্বস কিভাবে আঁকতে হয় সেটা আমি দেখাচ্ছি না, কারণ এটা আমি তোমাদের জন্য কাজ হিসেবে রেখে দিব। এবং আশা করব এর আগে যে আমরা আয়ত্ত, বর্গ, সমান্তরিক আঁকার পদ্ধতি দেখেছি সেগুলো থেকে নিয়ম অনুসরণ করে তোমরা রম্বস আঁকতে পারবে। এবার আমরা দেখি কর্ণ কি। কর্ণ হচ্ছে বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে। বিপরীত শীর্ষবিন্দু কি? শীর্ষবিন্দু হচ্ছে যে দুটি বাহুর মাঝখানে সংযোগ বিন্দু। এই যে দুটো বাহুর, যেখানে ডিটা হচ্ছে এডি এবং সিডি বাহুর সংযোগ বিন্দু, আবার বিটা হচ্ছে এবি এবং সিডি বাহুর সংযোগ বিন্দু। এই যে এরকম 4টা বিন্দু আছে একটা চতুর্ভুজে, তো বিপরীত দিকে যে দুটো বিন্দু আছে সেই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা একটি করে একটা চতুর্ভুজে মোট 2টি কর্ণ পাবো। তো বর্গ, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস সবারই কিন্তু 2টি করে কর্ণ আছে। আচ্ছা বলো তো, ত্রিভুজের কি কর্ণ আছে? ত্রিভুজের কর্ণ নেই। এখানে দেখো সামান্তরিকে 2টি কর্ণ, সামান্তরিকে দেখানো হয়েছে এসি এবং বিডি, এই দুটো দেখতে পাচ্ছি এবং এই কর্ণ দুটি ঠিক পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হয়েছে। পাশে দেখো রম্বসের কর্ণ দুটিও পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হয়েছে এবং কর্ণদ্বয় একটি আরেকটির উপর লম্ব। কিন্তু সামান্তরিকের যে কর্ণদ্বয় পরস্পরের সাথে মধ্যবিন্দুতে মিলিত হয়েছে কিন্তু তারা পরস্পরের উপর লম্বভাবে অবস্থিত নয়। কিন্তু রম্বসের যে 2টি কর্ণ পরস্পরকে মধ্যবিন্দুতে ছেদ করেছে সেই দুটো পরস্পরের উপর লম্ব অর্থাৎ সমকোণ তৈরি করেছে। আচ্ছা, এবার দেখো ছোট্ট একটা কালো একটা স্পট বা বিন্দু দেখতে পাচ্ছ সবাই, নামকরণ হয়েছে এ।
আচ্ছা, এটার নাম হচ্ছে ধরো কেন্দ্র। তো এখন আমরা যদি এই কেন্দ্র বা বিন্দুতে কম্পাসের কাটার প্রান্ত বসিয়ে অন্য প্রান্তে যেদিকে পেন্সিল আছে সেটিকে গোলাকারে ঘুরিয়ে আনি, তাহলে আমরা কি পেয়ে গেলাম? দেখো, নীল একটা সুন্দর গোল একটা আকৃতি পেয়ে গেলাম। এই গোল আকৃতিটিকে বলা হয় বৃত্ত। আর আমরা বৃত্তটার একটা নাম দিয়ে দিলাম ডিবিসি। তাহলে আমরা একটু বলতে পারি যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে। এবার আমরা দেখি একটি বৃত্তে কি কি আছে, কি কি অংশ আছে। প্রথমেই দেখো লাল ছোট্ট বিন্দু, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের ঠিক মাঝখানে এই বিন্দুটাকে আমরা বলবো কেন্দ্র। এরপর যে বক্ররেখাটি চারদিকে সমান দূরত্ব রেখে আবদ্ধ করেছে বৃত্তটিকে, এই যে নীল সুন্দর গোল রেখা, বক্ররেখা, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। তাহলে দুটো অংশ আমরা দেখলাম। এবার দেখো ব্যাসার্ধ। ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। এই যে নীল স্পটটা কেন্দ্র, আর পরিধি পর্যন্ত যে পরিমাণ দূরত্ব সেটাই হচ্ছে ব্যাসার্ধ। এভাবে আমরা যতগুলোই ব্যাসার্ধ আঁকি, এখানে আমরা তিনটা দেখেছি, সবগুলোই দূরত্ব সমান হবে। এখন দেখো বৃত্তচাপ। বৃত্তচাপ দেখো, পরিধি থেকে দুটো অংশ বেরিয়েছে। আসলে এই পরিধির অংশই হচ্ছে বৃত্তচাপ। পরিধির যে কোনো ছোট বড় অংশই হচ্ছে বৃত্তচাপ। এখানে দুটি দেখানো হয়েছে, আমরা চাইলে আরো দেখাতে পারি। পুরো পরিধিটার যে কোনো ছোট বড় অংশই হচ্ছে বৃত্তচাপ। আশা করি বৃত্তচাপটা বুঝতে পেরেছো। এবার জ্যা। তো আমরা যে বৃত্তচাপ দেখেছিলাম, দুটো দেখিয়েছিলাম, এবার দেখো ঠিক বৃত্তচাপের যে শেষ দুটো প্রান্ত দুটি সংযোগ, যে একটা রেখা দ্বারা সংযুক্ত করা হয়েছে, এই রেখাটাই হচ্ছে যে, অর্থাৎ বলতে পারি যে পরিধিস্থ যে কোনো দুটো বিন্দুর সংযোজক রেখাংশ হলো যে। এখানে দুটি যে দেখানো হলো, আমরা চাইলে আরো অনেক যে আঁকতে পারি। এবার ব্যাস। ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী যে। দেখো ঠিক পরিধি দুটো প্রান্তকে সংযুক্ত করেছে, কিন্তু সংযুক্ত করার সময় তারা গিয়েছে কেন্দ্র দিয়ে। তো কেন্দ্র দিয়ে যে যেটা অতিক্রম করে সেটাকেই বলা হয় ব্যাস। অর্থাৎ ব্যাসটা হচ্ছে বৃত্তের সবচাইতে বড় যে। দেখো অনেকগুলো যে কেন্দ্র দিয়ে গমন করেছে, সবগুলোই বৃত্তের ব্যাস। এবার দেখি ব্যাসার্ধ। ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। এখন দেখো এখানে যে 6 সেন্টিমিটার প্রথমে একটা ব্যাসার্ধ দেখালো না, আবার পরে একটা 6 সেন্টিমিটার দেখানো হলো, এই দুটো যোগ করলেই কিন্তু আমরা ব্যাস পেয়ে যাব। অর্থাৎ আমরা বলতে পারি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তো বৃত্ত অঙ্কন করতে হবে সবসময় ব্যাসার্ধ দিয়ে, তাহলে আমরা শেষে অঙ্কন শেষে ব্যাসটা পেয়ে যাব। তো এখন আমরা একসাথে বৃত্তের অংশগুলো আরেকটু দেখে নেই। এটা এ কেন্দ্র, পুরোটা কালো, পুরোটা হচ্ছে কি পরিধি। আর এখানে এডি দেখানো হচ্ছে, এটা ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। এই যে একটু দেখানো হলো, এটা পরিধির একটা অংশ, এটা হচ্ছে বৃত্তচাপ। আর বৃত্তচাপের দুটো প্রান্তবিন্দুকে যুক্ত করে পাওয়া গেল যে ইএফ, এখানে যে এটা 7 সেন্টিমিটার হয়েছে। এরপর ঠিক লাল কেন্দ্র দিয়ে চলে গেছে যে যেটা, সেটা বিসি, তাহলে সেটা আমরা জানি কি ব্যাস। যেহেতু ব্যাসার্ধ ছিল 5 সেন্টিমিটার, তার দ্বিগুণ হবে ব্যাস 10 সেন্টিমিটার। এবার আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব যার ব্যাস হবে 12 সেন্টিমিটার। প্রথমে আমরা ঠিক করে নিব যে ব্যাসের অর্ধেক, যেহেতু ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ দিয়েই কিন্তু বৃত্তটা
অঙ্কন করব, সেজন্য আমাদেরকে 6 সেন্টিমিটার আগে মেপে নিয়ে নিতে হবে। এবং সেটা আমরা ত্রিকোণী সেট থেকে এমন ভাবে মাপটা কম্পাসে হিসেব করে নিব, ঠিক 6 সেন্টিমিটার হিসেব করে। তাহলে কম্পাস দিয়ে আমরা মেপে নিয়ে আর কেন্দ্র পজিশনে আমাদের কাটা কম্পাসটা থাকবে, কাটার অংশটা থাকবে। এরপর আমরা পেন্সিলটাকে ঘুরিয়ে নিয়ে আসবো, তাহলে সুন্দর একটা বৃত্ত তৈরি হয়ে গেল। তাহলে এই ব্যাসার্ধ যেহেতু 6, আমরা ব্যাসটাকে বুঝতেই পারছি এটা আমাদের 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত হয়ে গেল। তো এই পর্যন্ত মানে আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ, আয়ত, বর্গ, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, কর্ণ অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। এদের কিভাবে অঙ্কন করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এদের গুরুত্বপূর্ণ কি কি বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আমি তোমাদেরকে বাড়ি কাজটা লিখার আগে আমি অল্প একটু তোমাদেরকে নির্দেশনামূলক কথা বলবো। তারপর তোমরা যে এখানে বাড়ি কাজ একটা দেওয়া হয়েছে সেই বাড়ি কাজটা লিখে নিবে। নির্দেশনাগুলো ফলো করলে তোমাদের বাড়ি কাজটা করতেও আরেকটু সহজ হবে। তোমাদের পরীক্ষায় জ্যামিতি আসে মানে সংক্ষিপ্ত প্রশ্নে একটা দুটো থাকতে পারে, এছাড়া একেবারে নির্ধারিত ভাবে 12 নম্বরের জ্যামিতি আসবে। টোটাল 3টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো দুটো প্রশ্নর উত্তর করতে হয়। তো প্রতিটা প্রশ্নেরই কিন্তু ধরনটা একই। আমি এই জন্যই আলোচনাটা করছি যে কিভাবে লিখবে। তোমরা অনেক সময় আমি ক্লাসে দেখেছি প্রশ্ন করো, এবার তো আসলে সুযোগ হচ্ছে না, সেই জন্যই আমি বলে দিচ্ছি। তো একটা প্রশ্ন নম্বর 6, 6টাকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমে হচ্ছে একটা চিত্র, নির্দিষ্ট একটা মাপ দেওয়া থাকবে, সেই মাপ বা নির্দেশনা অনুসরণ করে একটা চিত্র আঁকতে হবে, সেই চিত্রের নম্বর থাকবে 3। এরপর বলা থাকে যে অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য অঙ্কন করো। তো যেহেতু বৈশিষ্ট্যের ক্ষেত্রেও নম্বর 3, সেজন্য 3টা বৈশিষ্ট্য লিখলেই যথেষ্ট, সেটা আমরা মনে করি এবং সেটাই করতে বলি। আর এখানে দেখো, তাহলে আমরা প্রথমে ছবিটা সুন্দর করে নির্দেশনা মেনে তোমরা আঁকবে, তারপর তার ওই চিত্রটারই 3টা বৈশিষ্ট্য লিখবে। তবে ভালোভাবে নম্বর পেতে গেলে এবং ভালো একটা সুন্দর কাজ করতে গেলে চিত্রের মাপ এবং মান দুটোই কিন্তু যথাযথ হওয়াটা গুরুত্বপূর্ণ। একদম ঠিক মাপে বাহুর দৈর্ঘ্য বা কোণগুলো আঁকলে আমাদের চিত্রটা পারফেক্ট হবে। তো চিত্র আবার পরিচ্ছন্ন হতে হবে। অনেক সময় দেখা যায় কি অনেকেই পেন্সিলটা শার্প করে না ঠিকঠাক মতো, ওটা দিয়ে যখন ওই পেন্সিল ব্যবহার করে তখন দেখা যায় কি টান একটা পরে তার উপর আবার আরেকটা পরে, অর্থাৎ ওভার ড্রয়িংটা হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না। সেজন্য তোমরা সবসময় শার্প করা একাধিক পেন্সিল সাথে রাখবে। আর কম্পাসে যখন পেন্সিল যুক্ত করবে সেই ক্ষেত্রেও কিন্তু অনেকেই আমি মাঝে মাঝে ক্লাসে দেখি যে খুব বড় একটা পেন্সিল যখন কম্পাসের সাথে যুক্ত করে দেয় তখন কিন্তু তার ওই বিশেষ করে বৃত্ত আঁকার সময় ঘুরাতে তখন তার কষ্ট হয়ে যায়, কম্পাসের ব্যালেন্সটা আর থাকে না। সেজন্য কম্পাসের সাইজের সাথে পেন্সিলটাকে ঠিক করে দিলে চিত্রটা সুন্দর হতে পারে। আরেকটা বিষয় যে প্রশ্নটা সবসময়ই করো, এটা হচ্ছে যে অঙ্কনের বিবরণ লিখতে হবে কিনা। আমি শুরুতেই প্রথমে বলে দিয়েছি প্রশ্নের খুবই মানে একেবারে দুটো পার্ট আলাদা করা আছে, একটা চিত্র অঙ্কন আর এটা হচ্ছে বৈশিষ্ট্য। তো ওইভাবে নির্দেশনা মেনেই তোমরা উত্তরগুলো লিখবে। চিত্র কিভাবে এঁকেছ অঙ্কনের বিবরণটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখানে আরেকটা মানে এই সমস্ত কথার ভেতরেও চিত্র আঁকার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। যত সুন্দর চিত্র আমরা পারফেক্ট চিত্র পেতে চাই, তত যদি আমরা অনুশীলন করি তাহলে আমাদের চিত্রটা ভালো হবে। তাই বারবার প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা সুন্দর চিত্র এবং পারফেক্ট চিত্র আঁকার দক্ষতা অর্জন করব। আশা করি সবাই বুঝতে পেরেছ যে আমরা কিভাবে উত্তরগুলো করব। আচ্ছা, তো ক্লাসে থাকলে তো তোমরা ছোট্টরা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করো। এখন যেহেতু সুযোগ পাচ্ছ না, আসলে কি সুযোগ নাই? আছে।
তোমরা ঝটপট নিজেদের পরিচিতি সহ যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে পরিচিতিটা দিবে, সেই সাথে প্রশ্নটা করে ফেলবে। তবে চেষ্টা করবে ক্লাস আপলোড হওয়ার পরপর বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে প্রশ্নগুলো করো। অনেক সময় অনেকে দেখা যায় অনেক এক সপ্তাহ চলে গেছে প্রশ্ন করছে, তখন হয়তো আর ওটা আমার আসলে দেখার ওভাবে সুযোগটা আর থাকে না। তো তোমরা প্রশ্নগুলো দিবে ওখানে, এবং আমি আশা করব যে উত্তরগুলো তোমাদেরকে যাতে দিয়ে দিতে পারি। তো আজকে তাহলে আমরা শেষ করছি। সবাই তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো।